একটা আলটিমেটাম দিলেন যে বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। ওনারা বুধবারে নিষিদ্ধ করে দিলেন। কেন করলেন? ছাত্রলীগকে আপনি নিষিদ্ধ করবেন কেন রে ভাই? বৃক্ষের পরিচয় হলো ফলে। তা আমি ইউনূস সাহেবকে সবাই বলতো শান্তিতে নোবেল পেয়েছেন, তো ওনার অ্যাক্টিভিটি দেখে আমি ওনাকে 3টা টাইটেল দিতে পারি। তিনি হলেন শান্তির পরিবর্তে অশান্তির দূত, তিনি একজন প্রতারক, তিনি একজন মিথ্যাবাদী, তিনি একজন স্বার্থপর লোক। কেন রাজনৈতিক দলের অফিসে আগুন দেওয়া হবে? কেন মানুষ পিটিয়ে মারা হবে? কেন শ্রমিকদের উপর গুলি চলবে? এইগুলি প্রত্যেকটা কাজই ফ্যাসিস্ট কাজ। যেই ফ্যাসিজমের বিরুদ্ধে মানুষ সংগ্রাম করে একটা সরকারের পতন ঘটিয়েছে দিন পরিবর্তনের আশায়। তাহলে মানুষের মনে এই প্রশ্ন কেন যাচ্ছে, আদৌ কোনো সরকার আছে কিনা? না, এটা আপনি ঠিক বলেছেন। কিন্তু যেমন এটা সমস্যাটা হয়েছে জানেন কি, এখানে মূল সমস্যাটা ঘটিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্বয়ং। উনি প্রথমে ক্ষমতাটা নেওয়ার পর যখন জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন, সেখানে উনি বললেন যে এই যে ছাত্ররা, এরাই হচ্ছে আমাদের প্রাথমিক এমপ্লয়ার। এখন ছাত্ররা যদি ওনার এমপ্লয়ার হন, তখন ছাত্ররা যদি একটা কিছু করতে যায়, একটা কোনো পদক্ষেপ নেয়, মিছিল করে, ভাঙচুর করতে যায়, অথবা ছাত্রদের নাম নিয়ে যদি অন্য কেউ যায়, যদি যায়, তখন ওই এমপ্লয়ারদের বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়ার সাহস ওনারা পান না। এটা কিন্তু একটা বড় সমস্যা। ওনারা একটা দিলেন, একটা আলটিমেটাম দিলেন যে বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। ওনারা বুধবারে নিষিদ্ধ করে দিলেন। কেন করলেন? ছাত্রলীগকে আপনি নিষিদ্ধ করবেন কেন রে ভাই? আপনি করলেন কি, 2009-এর একটা আইন ছিল, যে আইনটা এই আওয়ামী লীগ সরকার করেছিল। সেই আইনে সবাই সমালোচনা করেছে আওয়ামী লীগ ছাড়া। তাহলে ওটা যদি আমি একটা কালো আইন ধরি, আপনি আওয়ামী লীগের করে যাওয়া কালো আইনটা কেন ব্যবহার করলেন? ওই আইনটাকে তো আপনারা পছন্দ করতেন না। আসিফ নজরুল সাহেবকে ওই আইনটা পছন্দ করতেন না তো, তারপরে ওই আইনটাই ব্যবহার করলেন কেন? আবার বলতেছেন যে আগের সরকারের সবকিছুই খারাপ, তা এমনকি তাদের সংবিধানটাও খারাপ। সংবিধান খারাপ ভালো কথা, আর ওই কালো আইনটা ভালো হয়ে গেল আপনার জন্য, যেটাতে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। এগুলি হয় কি জানেন, সেলফ কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলে। ওই যে জিনিসটা আমার জন্য দরকার সেটা আমি নেব, যেটা আমার জন্য দরকার না সেটা আমি নেব না, ওটাকে আমি খারাপ বলবো। তো এইগুলি মানুষ হয় জানেন, মানুষ কিন্তু, আমি একটা কথা বলি, মানুষ এই সমস্ত দায়িত্ববান, যে সমস্ত লোক দায়িত্বে থাকে, তাদের কাছ থেকে একটা যুক্তিগ্রাহ্য আচরণ আশা করে, সেটা যখন না পায় তখন তারা হতাশ হয়ে যায়। এবং আমি মনে করি বাংলাদেশের সেন্সিবল মানুষ যারা আছেন, তারা অনেকটাই এদের উপর হতাশ এই কারণেই যে ওনাদের আচরণগুলো যুক্তিগ্রাহ্য না, লজিক্যাল না। ওনারা কিন্তু অনেক কথা বলেন যেটা করেন না, এবং অনেক কিছু করেন যেটা ওনার করা উচিত না, যেটা যুক্তিগ্রাহ্য না করেন। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ডক্টর নুরুল নবী, আপনার বিবেচনায় যা হচ্ছে একটা দায়িত্বশীল সরকার সেগুলো অনুমোদন করে কিভাবে? তবে এটিও আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে দেখুন, এই সরকার মাত্র 3 মাসও এখনো পুরোপুরি হয় নাই দায়িত্ব গ্রহণ করেছে, এবং তাদের কারণেই সেই অর্থে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। তাদের তো মিনিমাম, আমি বলি যে অন্তত 3টা মাস তো সময় দেয়াই উচিত, কিন্তু 3 মাসে তার ফুরিয়ে আসছে। ফলে মানুষের কিন্তু ওই সমালোচনার জায়গাটি ক্রমেই উন্মুক্ত হচ্ছে। এই যে সরকারের ভেতর থেকে একটা দুর্বল পরিস্থিতি আমরা দেখছি, এর কারণটি আপনার বিবেচনায় কি মনে হচ্ছে? ধন্যবাদ। আমি আমার একটু পরিচয় দেই, যে পরিচয়টা বাংলাদেশে এখন নিষিদ্ধ। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি শুনেছি বীর শব্দটা নাকি ব্যবহার করা যাবে না। আমি আরো শুনেছি যে কি বলে, আচ্ছা যাই হোক, তো আমি আপনার কথায় আসছি। আমি যদি কেউ এরকম কথা বলে থাকে, আপনি যে বীর মুক্তিযোদ্ধা, আপনাদের অবদানে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি, আপনাদের জন্য আমরা গর্বিত। আচ্ছা, আরেকটা হলো, আমি একজন ছাত্রলীগের প্রাউড সদস্য। আমি এফএইচ হলে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। যখন আমি শুনি যে আমার সেই হলে, যেখানে ছাত্রলীগের জন্ম হয়েছিল, যেখানে তাজউদ্দিন আহমদ বাস করতেন, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাজব্যান্ড ওয়াজেদ মিয়া ছাত্র ভিপি ছিলেন আমাদের হলের, আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের নেতা যাকে আমি পেয়েছিলাম,
কাজ করেছেন। সেই হলে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে 5 ঘন্টা পিটিয়ে মারা হয় 4-5 জনে, এবং সেখানে আরো 20-25 জন তারা ওটা দেখে উৎসাহ দেয়, ভিডিও করে। তো এই হলো বাংলাদেশের অবস্থা। একটা কথা আছে না যে বৃক্ষের পরিচয় হলো ফলে। তা আমি ইউনূস সাহেবকে সবাই বলতো শান্তিতে নোবেল পেয়েছেন, তো ওনার অ্যাক্টিভিটি দেখে আমি ওনাকে 3টা টাইটেল দিতে পারি। তিনি হলেন শান্তির পরিবর্তে অশান্তির দূত, তিনি একজন প্রতারক, তিনি একজন মিথ্যাবাদী, তিনি একজন স্বার্থপর লোক, যে দায়িত্ব ছাত্রদের অ্যাপয়েন্টমেন্ট পেয়েই ওনার সমস্ত মামলা উনি মাফ করে নিলেন। তারপরে 660 কোটি টাকার কর যেটা তিনি অভিযুক্ত হয়েছিলেন সেটা মাফ করে নিলেন, এবং নট অনলি দ্যাট, নেক্সট 5 ইয়ার্সে তার যে প্রতিষ্ঠান তাদের কোনো কর দিতে হবে না। তো ইউনূস সাহেবকে ছাত্ররা যে দায়িত্ব দিয়েছিল তার একটাও তিনি করেন নাই। তিনি যে এখন করতেছেন আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে কিভাবে শাস্তি দিতে পারবে। আর একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি সবচেয়ে অফেন্ডেড হয়েছি উনি যখন ভয়েস অফ আমেরিকার ইন্টারভিউ বললেন যে সেট বটন পুশ করে আমরা অতীতের সমস্ত ইতিহাস বন্ধ করে দিয়েছি। যখন তাকে প্রশ্ন করা হলো যে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি পোড়া হলো, আপনার মতামত কি, বলে যে জিজ্ঞাসা করেন অনেক মেয়েকে, অর্থাৎ মেয়েকে উনি ব্লেম করেন। উনি শপথ নিয়েছেন বাংলাদেশের সমস্ত মানুষের স্বার্থ রক্ষা করার জন্য, দায়িত্ব নিয়ে আইন শৃঙ্খলা উন্নতি করার কোনো নজর উনি দিচ্ছেন না। তারপরে জিনিসপত্রের দামে সেটার কোনো নজর দিচ্ছেন না। কামাল ভাই যেটা বললেন যে আইনটা আগের আইনের যেটা ওনার ভালো সেটা উনি ব্যবহার করতেছেন, যেটা ওনার পছন্দ না সেটাকে তিনি বাদ দিচ্ছেন। তো সমস্ত কিছু মিলে আপনার যে টাইটেল অফ দিস আমাদের টক শো যে বাংলাদেশকে চালাচ্ছে, সত্যিকারেই কেউ চালাচ্ছে না। কারণ এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে, আমি ইউনূসকে আরেকটা টাইটেল দিতে পারি যে উনি কনফিউশন এর নোবেল প্রাইজ ওনাকে দেওয়া উচিত, প্রতারণার একটা নোবেল প্রাইজ ওনাকে দেওয়া উচিত। ডক্টর ইউনূস বলছি, ডক্টর নুরুন নবী, আপনি বলছিলেন যে আপনি এফএইচ হলে ছাত্রলীগের গর্বিত একজন। আমি তোফাজ্জলকে যেভাবে করে মেরেছে আপনি সেটা নিয়ে খুবই দুঃখিত, লজ্জিত। নিঃসন্দেহে পুরো বাংলাদেশ এটি সমালোচনা করেছে, কিন্তু আপনি একজন ছাত্রলীগের সাবেক নেতা হিসেবে আপনাকে যদি প্রশ্ন করি, ছাত্রলীগ যেভাবে এই আন্দোলনকারীদের উপর লাঠি হামলা করেছে, যেভাবে করে তাদের উপর তাদের ক্ষমতা দেখিয়েছে, যেভাবে করে টেন্ডারবাজি করেছে, দুর্নীতি করেছে, অসম্ভব রকম অন্যায়মূলক কাজে তারা জড়িত হয়েছে, আপনি কি সেটির জন্য কখনো লজ্জিত বোধ করেছিলেন? অবশ্যই, কারণ আমরা যখন ছাত্র ছিলাম, আমরা যে আন্দোলনগুলো করছি, আমি ছাত্রলীগের একজন কর্মী হিসাবে যতগুলো জাতীয় আন্দোলন, সেই বঙ্গবন্ধুর 6 দফা, তোফায়েল আহমেদের নেতৃত্বে ছাত্রদের 11 দফা, গণ অভ্যুত্থান, তারপর নির্বাচন, অসহযোগ আন্দোলন, প্রতিটা আন্দোলনে ছাত্রলীগের কর্মী নেতারা অংশগ্রহণ করছে নিঃস্বার্থভাবে। আমরা লাঠিচার্জ খেয়েছি, আমরা টিয়ার গ্যাসের সম্মুখীন হয়েছি, জেল জুলুম খেটেছি, তখন আমরা জাতীয় স্বার্থে আমরা আন্দোলন করতাম। তো এখন 50 বছর পরে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। যারা আপনি যেগুলো বললেন, যারা সেই অন্যায় করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, আইনের ফেস করতে হবে। কিন্তু তাই বলে ঐতিহ্যবাহী একটা সংগঠন যার কোটি কোটি মেম্বার, তাদেরকে আপনি বাতিল করতে পারবেন না। ছাত্রলীগের যে অভিযোগ আপনি করলেন, এর চাইতে বেশি অভিযোগ, ডকুমেন্টেড এভিডেন্স আছে ছাত্র শিবির, তাদের উত্তরসূরি ইসলামী ছাত্র সংঘে, তাদেরকে তো আপনি ব্যান করেন নাই। এখন কি বলে, ডক্টর ইউনূসের হাতিয়ার হলো এই ছাত্র শিবির, জামাত, তারপরে হলো হিজবুতুল তাহরীর সদস্যরা। আজকে বাংলাদেশে হিজবুল তাহরী, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এমনকি আমেরিকায় যেখানে বন্ধ, তারা এখন মিছিল করতেছে প্রকাশ্যে ইসলামী খেলাফত আন্দোলন করার জন্য। ইউনূস ক্ষমতা নিয়ে কি করেছেন? হিজবুল তাহরীর নেতাকে ছেড়ে দিয়েছেন, মমিনুল হককে ছেড়ে দিয়েছেন। তারপরে শেখ হাসিনা আমি এখনো মনে করি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী যখন হেলিকপ্টারে বসেছেন তখনও বাংলাদেশ ছাড়েন নাই। তখন এই আমাদের সেনা প্রধান, এই হিজবুল তাহরী, জামাত ইসলামের যে প্রেসিডেন্ট, তাদেরকে, তারপরে এই কি বলে আসিফ নজরুল,
এদেরকে ডেকে তাদের সাথে পরামর্শ করে উনি ঘোষণা করেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছে ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত ঘটনা যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে এই যে কোটা আন্দোলনের নামে যে আন্দোলনটা শুরু হয়েছিল, তারপরে যে ঘটনাগুলো ঘটেছে, আপনি যদি আমাকে অ্যালাউ করেন, সময় দেন, আমি প্রমাণ করে দেব প্রত্যেকটা স্টেজে এই যে 2.5 মাস 3 মাসে প্রতারণা রাজনীতি, মিথ্যাবাদের রাজনীতি আমরা অনেকবার আলোচনা করেছি। জনাব মাসুদ কামাল, আমি যদি আপনার কাছে আসি, যে দেখুন এটা তো সত্য যে এখন বাংলাদেশের ক্ষমতা সরকার সবকিছু নিয়ন্ত্রণ করছে জামাতে ইসলামী। তো বাংলাদেশের মানুষ, আপনি যেহেতু আছেন, বাংলাদেশের মানুষ এটাকে কিভাবে গ্রহণ করছে? জামাতে ইসলাম সবকিছু নিয়ন্ত্রণ করছে, এটা কি মানে আপনি খুব প্রমাণিত? এটা কিন্তু এভাবে আপনি এটা একটা ধারণা করতে পারেন যে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় তাদের কিছু লোকজন বসেছে। এখন বিষয়টা হয়েছে কি দেখেন, আগে সব জায়গায় ছিল আওয়ামী লীগের লোকজন। এখন আওয়ামী লীগের লোক হলে গন্ধ পেলে শরীরের মধ্যে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এখন যদি আপনি আওয়ামী লীগকে সরিয়ে দেন দলীয় বিবেচনায়, তাহলে ওখানে আপনি কাকে বসাবেন? আরেকজনকে বসাবেন দলীয় বিবেচনায়। এখন দলীয় বিবেচনায় বসার জন্য আছে হলো দল দুইটা, একটা হলো জামাতে ইসলামী আর একটা হলো বিএনপি। এখন ওই দুইটারই কাউকে বসাইতে হবে। এখন এখানে একটা জিনিস হয়েছে কি, বিএনপি আর জামাতের মানে রাজনৈতিক পরিচয়টা দুই ধরনের, রাজনৈতিক চরিত্রটা দুই ধরনের। আমরা এখন যে জিনিসগুলো দেখছি যে 5 তারিখের পরে 8 তারিখ, এই যে 3 দিন, এই 3 দিন একদম প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিএনপি এবং জামাতের দুই ধরনের ক্যারেক্টার ছিল, দুই ধরনের আগ্রহ ছিল। বিএনপির আগ্রহ ছিল বেসিক্যালি ওই আপনার চাঁদাবাজির যে পকেটগুলো আছে, যে পকেটগুলো এতদিন আওয়ামী লীগের লোকজন দখল করেছিল, সেগুলোকে দখল করা, এবং ওখানে যে বিএনপি ওই চাঁদা মানে বেশ ভালোভাবে তারা শুরু করে দিয়েছিল। আর জামাত যে কাজটা করেছে, জামাত আরো বুদ্ধিমত্তার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলোকে নিজেদের করায়ত্ত করে নিয়েছে, এবং খুব ঠান্ডা মাথায় বিএনপি বুঝতে বুঝতে পদগুলো দখল হয়ে গেছে কিন্তু, এবং এভাবে তারা করেছে। কিন্তু তারপরে যদি আমি বলি যে দেশ এখন জামাত চালাচ্ছে, এটা কিন্তু আমি প্রমাণ করতে পারবো না। কামাল ভাই, আমি প্রমাণ করতে পারি, আমাকে সুযোগ দেন, আমি প্রমাণ করতে পারি, বলবো? হ্যাঁ, আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের 3 জন যে ছাত্র নেতা, সমন্বয়কারী যারা ছিল এই আন্দোলনের, 2 জন হলো অ্যাডভাইজার, এই 2 জনই হলো শিবির জামাতের লোক বা ওই পন্থী। আর উনি আমেরিকাতে এসে বিল ক্লিন্টনের পাশে দাঁড়িয়ে যখন বললেন যে এই আন্দোলনটা হঠাৎ করে হয় না, এটা মেটিকুলাসলি প্ল্যান করা হয়েছে, এক্সিকিউট করা হয়েছে, এবং এটার মাস্টার মাইন্ড যাকে পরিচয় করে দিল, তার পরিচয়টা কি? এই সরকার, এই 3 জন যা বলে সেইটাই হচ্ছে। এটা আপনি ডিফেন্ড করতে পারবেন না, এটা প্রমাণিত। আপনি যদি প্রতিদিনের ঘটনা অ্যানালিসিস করেন, এই 3 জন যা বলবে, আপনি যা বললেন যে আমি এই 3 জনের কিন্তু রাজনৈতিক পরিচয় আগে যেটা ছিল, আমি যতটুকু করেছি দেখেছি, সেখানে শিবিরের কোনো সংশ্লিষ্টতা নাই। কিন্তু এখন তারা বলছেন তারা, আমি বলি তাদের কর্মকাণ্ড, তাদের আচার আচরণ, এগুলো আপনার কাছে মনে হতে পারে, অনেকের কাছে মনে হতে পারে যে তারা হয়তো জামাত প্রভাবিত, কিন্তু একদমই জামাত তারা করেছে এরকম অকাট্য কোনো প্রমাণ আমার কাছে নেই। যেহেতু আমার কাছে নেই, আমি এটা বলবো না, আমি ওই ধারণার বশবর্তী হয়ে আমি কিছু বলতে চাই না। তবে আমি আগেই বললাম যে বৃক্ষের পরিচয় ফলে, তাই না? এখন এই ফলটা আবার এক একজনের কাছে এক এক রকম লাগবে, এটার মধ্যে আবার পার্সন টু পার্সন ভ্যারি করবে। তবে আমি যে কথাটা বলবো এখানে, সেই জিনিসটা হলো কি, 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল থেকে তাদের প্রধান যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে তারা যাদেরকে চিহ্নিত করেছিল, সেটা হলো জামাতকে, এবং তারা জামাতকে নিঃশেষ করার জন্য নানা রকম ফন্দি ফিকে নানা রকম কাজকর্ম করেছে। তাদের প্রথমে নির্বাচনের তাদের নিবন্ধন বাতিল করে দিয়ে তারা নির্বাচন করতে পারতো না, তাদের দলীয় প্রতীক বাতিল করে দেওয়া হচ্ছিল, তাদেরকে অফিস পর্যন্ত খুলতে দেওয়া হতো না, এবং শেষ দিকে একেবারে শেষ মুহূর্তে এসে এই 2009-এর আইন দিয়ে নিষিদ্ধ করা হয়েছিল। এই যে জামাতকে নিষিদ্ধ করার এত এত প্রক্রিয়া, তাতে কি জামাত আসলে একদম মরে গিয়েছিল? মরেনি, বরং জামাত আরো পাওয়ারফুল হয়েছে। পাওয়ারফুল হয়েছে বলেই কিন্তু
আপনি যে কথাটা বলছেন যে জামাত এখন ক্ষমতা ওরাই চালাচ্ছে, এখন ক্ষমতা চালানোর মতো অবস্থায় জামাত চলে এসেছে, তাহলে এটা আসলে কিভাবে? তাহলে 15 বছর আওয়ামী লীগ কোন নিষ্ফলা মাঠে চাষ করলো? ওদের চাষটাই ভুল ছিল, ওদের স্ট্র্যাটেজি ভুল ছিল ওখানে। কাজে আমি মনে করি, আমি এখনো এই গভর্নমেন্টকে আমি একই কথা বলি যে কোনো রাজনৈতিক দলকে গায়ের জোরে নিষিদ্ধ করাটা কোনো সুফল বয়ে আনে না, বরঞ্চ পাবলিকের সিম্পেথি যখন ওদিকে চলে যায়, যে মার খায় তার দিকে পাবলিকের সিম্পেথি যায়। কাজে বরঞ্চ সব দলকে প্রকাশ্যে তাদের রাজনৈতিক প্রচারণা চালাতে দেওয়া উচিত। জনগণ সিদ্ধান্ত নেবে যে কাকে তারা গ্রহণ করবে, কাকে তারা প্রত্যাখ্যান করবে। যে কাজ আওয়ামী লীগ করেছে, এখন সেই অপকর্ম তাদের উপর প্রয়োগ করা হচ্ছে। এখন কেমন লাগে আওয়ামী লীগের কাছে, এটা কিন্তু বুঝতে হবে, এবং আগামীতে যারা আসবে ক্ষমতায় তাদের এটা বুঝতে হবে। আপনি যাকে নিষিদ্ধ করবেন, একসময় আপনাকেও কিন্তু এই একই খাড়া নিচে করতে হবে। দুটো জিনিস দেখেন আপনি, এক নম্বর হলো ওই সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে রাজনৈতিক দল নিষিদ্ধ করা, আবার আরেকটা কি এই যে মানবতা বিরোধী যে একটা আপনার ট্রাইব্যুনাল করা হয়েছিল, দেখেন সেই ট্রাইব্যুনালে এখন ওনাদের আবার বিচার করা হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে ভাই। আপনি যদি সবকিছু ট্রান্সপারেন্টলি করতেন তো অনেক জিনিস, যা যা করছেন সেগুলো না আপনার উপর প্রয়োগ হচ্ছে। না, আমি 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 রেসপেক্টফুলি আপনার সাথে দ্বিমত পোষণ করি। তার কারণটা হলো আপনি জামাতের সাথে অন্য কোনো রাজনৈতিক দলের তুলনা করতে পারেন না। জামাত কে? আপনার ব্যাকগ্রাউন্ড আমি জানি না, আপনি মুক্তিযুদ্ধে ছিলেন কিনা। আমি মুক্তিযুদ্ধের সময় জামাতরা অস্ত্র হাতে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না। তারা তাদের যে দলীয় যে সংসদ কি বলে কনস্টিটিউশনের যে প্রিয়াম্বেল উদ্দেশ্য, সেখানে তারা বাংলাদেশের একটা স্বতন্ত্র একটা কি বলে একটা স্টেট, আধুনিক স্টেট, সেটা তারা মানে তারা আল্লাহর রাজত্ব কায়েম করবে, সেটা তাদের গঠনতন্ত্র। ঠিক আছে, মানে ভেরি বিগিনিং তারা বাংলাদেশে রাজনীতি করার তাদের কোনো অধিকার নাই, যতদিন না তারা 71-এর অপরাধের জন্য, যুদ্ধবিরোধী অপরাধ, মানবতা বিরোধী অপরাধের জন্য পার্টি হিসেবে ক্ষমতা চায়।